ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চান তারেক রহমান। সম্মতি জানাননি প্রধান উপদেষ্টা। লন্ডনের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কার। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, সবখানেই রয়েছে ভোটের লেভেল প্লেইং ফিল্ড। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। কমলাপুরের প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। যমুনা সেতুর দুই প্রান্তে যানবাহনের চাপে ধীর গতি। কালকে রাত 10টার সময় গাড়ি উঠছি ভাই, এখন বাজে 11:30। এখন পর্যন্ত যাইতে পারিনি, সেতু পার হইতে পারিনি। খুব ভোগান্তি ছিল ওঠার সময়, মানে এত ভিড় ছিল যে কেউ স্পেসও দিচ্ছিল না ওঠার জন্য। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। যদিও এই প্রস্তাবে কোনো মতামত জানাননি তিনি। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। 1.5 ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্য জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশা আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম, আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি? কৌশলী জবাব বিএনপি নেতাদের। 3 জনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি, দেখা যাক কি করে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, এখন বল তাদের কোর্টে তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আগে এই কালচারটা প্রচলিত ছিল না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITVকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন।
সাক্ষাৎকারে আরও বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, বরং যে কোনো অভিযোগ মোকাবেলা করা উচিত আদালতে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ব্রিটেনের সাবেক এই এমপি। বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচার। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগেই তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। It's a legal process. Her lawyer will say this, and a lawyer from Anti-Corruption Commission will rebuttal that, and that's how the legal process is resolved. Is it something you would like to raise with the Prime Minister here? No, I should not ask the ongoing legal process. It's a judiciary's job, not my job. 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। শেষ দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। গত 4 দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে দলটি এমন অভিমত জানিয়েছে। পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে অভিমত প্রকাশ করা উচিত ছিল। এই বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরায় র্যাব 1 কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে বেরিয়েছেন নেতারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কতটুকু প্রস্তুত বাহিনীগুলো? র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, র্যাব নিয়ে কোনো বিতর্ক নেই। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এখন পর্যন্ত দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা এক্ষেত্রে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দিয়ে একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেয়িং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, তাহলে বাহিনীর কি দরকার? এর আগে এপিবিএন কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, কেবলমাত্র এই ধরনের বিষয়ায়িত ইউনিটের কাছেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে দেখা দিয়েছে যানজট। ধীর গতিতে চলছে গাড়ি, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী আর চালকরা। এছাড়া ফেরিঘাটগুলোতে যাত্রী চাপ দেখা গেছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। সিরাজগঞ্জ থেকে শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, মহাসড়কের এখনকার কি অবস্থা জানাবেন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা? আগের থেকে পরিস্থিতি কি কিছুটা ভালো হয়েছে?
তাজনীন, আসলে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক, এখন কিন্তু আসলে তেমন একটা যানজট নেই। তবে আরেকটি ঘটনা ঘটে গেছে এখানে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পার কড্ডার মোড় এলাকাতে কিন্তু কিছুক্ষণ আগেই মূলত এখানকার যারা উৎসুক জনতা তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে, যে কারণে কিন্তু এখানে আর কোনো প্রকার যানবাহন নেই বললেই চলে। পুরোটাই কিন্তু এখন নীরব। যাত্রী, প্রচুর যাত্রী রয়েছে, প্রায় হাজার হাজার যাত্রী রয়েছে, কিন্তু একটি যানবাহনও কিন্তু নেই। তার একটি মাত্রই কারণ, সেটা হচ্ছে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। এবং অনেক কড্ডার মোড় থেকে মাত্র ঢাকা যেতে মাত্র 250 থেকে 300 টাকা ভাড়া স্বাভাবিক সময়, কিন্তু এই সময় কিন্তু তারা 1000-1200 টাকা যখনই ভাড়া চেয়েছে তখনই কিন্তু জনতা তাদের উপর ক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি কিন্তু কয়েকটি বাস কিন্তু ভাঙচুর করেছে, দূরপাল্লা কয়েকটি বাস তারা ভাঙচুর করেছে, এমনকি উত্তরবঙ্গেরও কয়েকটি যানবাহন অর্থাৎ বাস তারা ভাঙচুর করেছে, যে কারণে কিন্তু এখন অনেকটাই এই কড্ডার মোড়ে এখন বাস শূন্যই বলা চলে। প্রায় আধা ঘন্টা যাবত এখন পর্যন্ত কোনো বাস চলাচল করছে না, কারণ সকল বাসই এখন এখানে বন্ধ রয়েছে। আর উত্তর মহাসড়কের কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে মহাসড়ক কিন্তু এখন অনেকটা স্বাভাবিক, আর কিন্তু যানজট নেই। এদিকে যমুনা সেতুর সেখান থেকে টোল আদায় সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে, এবং তার উপরে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা কেবল বাসও কিন্তু এখন সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখন মহাসড়কে আর তেমন একটা যানজট নেই, নির্বিঘ্নে কিন্তু মানুষ চলাচল করতে পারছে। তবে সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আর যেতে পারছেন না, কারণ এখান থেকে আর কোনো প্রকার কোনো যানবাহন চলাচল করছে না। এই যে উৎসুক জনতার যে ভিড় এবং তাদের এই আক্রমণের ফলে এখন এখানকার যারা স্থানীয় কাউন্টারে গাড়িগুলো রয়েছে, কোনো গাড়ি কিন্তু তারা এখান থেকে আর কোনো বাসই কিন্তু তারা এখান থেকে ছাড়ছে না বলে আমাদেরকে জানিয়েছে। জি রুবেল, এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। এবারে রেলপথে রাজধানীতে ফেরার খবর জানতে চাই। সেখানে আছেন কমলাপুর রেল স্টেশনের থেকে যোগ দিচ্ছেন মাইনুল মারুফ। মাইনুল, রেল স্টেশনের কি খবর, সার্বিক পরিস্থিতি এখন কি জানাবেন? তাজদিন, ঈদের ছুটি কিন্তু শেষ এবং এই এখন কিন্তু ফেরার পালা, এবং আগামীকাল থেকে কিন্তু সেই কর্মব্যবস্থা নগরীর যাত্রা শুরু হবে। ঈদের দীর্ঘ 10 দিন ছুটি কাটিয়ে মানুষ কিন্তু ফিরতে শুরু করেছেন, এবং আমরা দেখেছি যখনই ট্রেন আসছে পরিপূর্ণ হয়ে আসছে, মানুষরা কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে যেই যাত্রাটা তেমন একটা ভোগান্তি ছিল না, তবে তার কিছু ক্ষেত্রে তারা জানিয়েছেন যে ট্রেন বিলম্বে এসেছে, লোকাল ট্রেনগুলো অনেক বেশি যাত্রী নিয়েছে, জায়গায় জায়গায় থেমেছে, এমন অভিযোগ তারা করেছেন। তবে তাদের বড় কোনো অভিযোগ ছিল না, টিকিট নিয়েও তাদের তেমন একটা অভিযোগ ছিল না। এর পাশাপাশি শুধু যে রাজধানীতে ফিরছেন তাই নয়, পাশাপাশি রাজধানী থেকে অনেক মানুষ যাচ্ছেনও, এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে 2টি ট্রেন আছে, এবং এই 2টি ট্রেনে কিন্তু মানুষ উঠে গেছে, এবং তারা যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি তারাই কিন্তু এখন ফেরার জন্য এই যাত্রা করছেন রেলপথে, এবং তারা বলছেন যে ঈদের আগে ছুটি, তারপর ভিড়, এসব কারণে তারা যাননি, এবং ঈদের পর যেহেতু আবারও সুযোগ হয়েছে এখন অনেকেই ছুটি পাচ্ছেন, কারণ এর যেই মানুষগুলো আগে বাড়ি গিয়েছে তারা ফিরলে হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে আমি দেখেছি যে আবার যারা যেতে পারেননি ঈদের তারা কিন্তু যাবেন, সেই যাত্রায় কিন্তু এখন চলছে, অনেকেই যাচ্ছেন, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, স্বস্তির যাত্রা, এবং যারা ফিরছেন তারাও খুব বেশি যে অভিযোগ করেছেন তা নয়, তারাও বলছেন যে তাদের বেশ স্বস্তিতে ফিরেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে কয়েকটি ট্রেন এখান থেকে দেরিতে ছাড়ছে, আবার দেরিতে আসছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। তাজনীন। জি মাইনুল, কিছু করার নেই, ছুটি শেষ, কর্মে তো ফিরতেই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পঞ্চগড়, ঠাকুরগাঁও আর লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 42 জনকে পৌঁছিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি 18 ব্যাটালিয়ন জানায় ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাদের রজলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়েও নারী শিশু সহ 23 জনকে পৌঁছিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে 3 জনকে পৌঁছিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে পূর্ব সারডুবি আর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পৌঁছিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীরা তাদের আটক করে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠায়। অল্প খরচে দ্রুত মামলার নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিত সহ 3 লক্ষ্য নিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর বেইলি রোডে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, বছরে 5 লাখ মামলা হয়, লিগ্যাল এইডে নিষ্পত্তি হয় মাত্র 35,000। মামলা নিষ্পত্তির হার 2 লাখে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। এ লক্ষ্যে সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়ে কাজও করছে মন্ত্রণালয়। এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তির একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষক এই টাইপের। আপনি চিন্তা করে দেখেন, ছোট্ট একটা বাচ্চার অভিভাবক এই লিগ্যাল এইডের মাধ্যমে নারায়ণগঞ্জের, এটা আসলে স্যার একটা ভুল একটা